সুপ্রিম কোর্টের নির্দেশে যে 26,000 লোকের চাকরি চলে গেছে, সেই সমস্ত চাকরিহারাদের কি ভবিষ্যৎ, আজকে সেই নিয়েই আমরা আলোচনা করছি। প্রশ্ন হচ্ছে, এই বিষয়টি এমন একটা জটিল আকার ধারণ করেছে যে এই 26,000-এর মধ্যে যেহেতু অযোগ্য আর যোগ্য মিশে আছে, এবং সবচেয়ে বড় কথা যোগ্যই বেশি, প্রায় 90% হয়তো যোগ্যই হবে, বাকি কিছু হয়তো অযোগ্য হলেও হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই 26,000 অযোগ্য বা যে সমস্ত যোগ্য যারা, তাদের কি ভবিষ্যৎ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে এদের পাশে রয়েছেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেদিনকে মিটিং করেছিলেন, সেদিনকে কি বলেছিলেন? যে সরকার আপনাদের পাশে আছে। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের কাছ থেকে 31শে ডিসেম্বর অবধি একটা এক্সটেনশন আদায় করলেন, যার ফলে এ সমস্ত শিক্ষকরা স্কুলে যেতে পারবে, পড়াতে পারবে এবং মাইনেও পাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 31শে ডিসেম্বরের পরে কি হবে? এই নিয়েই চাকরিহারারা আন্দোলন করছে, তাদের একটা অবশ্যই আবেগ রয়েছে, সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না। কিন্তু প্রশ্ন হলো, যেটা আইন অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে যেই আইনগত সমস্যা তৈরি হয়েছে, যেই 26,000 লোকের চাকরি চলে যাবে বলে বলা হয়েছে, তারা কিন্তু সত্যি চাকরি ফিরে পাওয়া আইনগতভাবে কঠিন। তবে রাস্তাটা কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্নে যে সাংবাদিক সম্মেলন করলেন, তাতে তিনি একটা কথা খুব স্পষ্ট বলেছেন যে আপনারা পরীক্ষায় বসুন। কেন বলেছেন? নতুন করে যখন আবার পরীক্ষা হবে, প্যানেল হবে, আপনারা পরীক্ষায় বসুন। এমনও তো হতে পারে যে আপনাদের মধ্যে অধিকাংশই আপনারা চাকরি পেলেন, আবার এমনও তো হতে পারে পরের বছর তো আবার নেওয়া হবে। এটা কিন্তু একটা সাইক্লিং সিস্টেম যাকে বলা হচ্ছে, অর্থাৎ প্রতি বছরই এসএসসি হবে। আপনারা যদি বেশিরভাগ করে পেতে যান, এমনও হতে পারে 26,000 লোক হয়তো 2-3 বছরের মধ্যে আপনারা অ্যাবজর্ব হয়ে যেতে পারেন। আপনাকে এই পজিটিভিটি নিয়ে চলতে হবে। আপনারা মনে মনে যদি ভেবেছেন যে না, আমি পরীক্ষায় বসবো না, পাবো কি পাবো না, হ্যাঁ, আপনাদের মনে এটা আসতে পারে। 7-8 বছর চাকরি করেছেন, এখন হয়তো অতটা সেইভাবে চাকরির জন্য পড়াশোনা হয়তো করছেন না। কিন্তু এটাও তো ঠিক, আপনাদের যে নলেজ আছে, রোজকার দিনে পড়িয়ে আপনারা যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, তার মধ্যে কিন্তু এটাও হতে পারে যে আপনাদের মধ্যে অধিকাংশই হয়তো চাকরি পেলেন, আবার তারপর যারা পেলেন না তারা পরের বছর চাকরিতে বসলেন। অর্থাৎ কোথাও গিয়ে একটা এরকম সাইক্লিং সিস্টেমে কি করা যায় না? আমরা এটা প্রশ্ন রাখছি। কেন বলছি? 26,000 লোকের আইনগতভাবে অ্যাবজর্ব করা কিন্তু সত্যি খুব মুশকিল। অনেকে অনেক কথা বলছেন, রাজনৈতিক বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা কথা পরিষ্কার বলছেন, এই চাকরিটা চলে গেল মূলত কিন্তু কাদের জন্য জানেন? সত্যি কথা, এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা এই সমস্ত যারা উকিল বা অ্যাডভোকেটদের জন্য। ওরা কিন্তু সামান্যতম একটা পান থেকে একটা পিন টু এলিফ্যান্ট যাকে বলা হয়, সামান্যতম একটু নড়চড় হলেই ওরা কিন্তু সঙ্গে সঙ্গে আদালতে চলে যাচ্ছে। ওরা যদি আদালতে না গিয়ে যদি সরকারের সঙ্গে পরামর্শ করতেন যে এরকম কোনো প্রবলেম হয়েছে, এটাকে একটা সর্ট আউট করুন, তবে কি এটা সমস্যার সমাধান হতো না? নিশ্চয়ই হতো। কিন্তু দেখা গেল তারা মমতাকে পর্যুদস্ত করার জন্য সিপিআইএম বা বিজেপি এরা বিভিন্ন রকমের অ্যাডভোকেট পাঠিয়ে, বিশেষত বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সে কিন্তু একেবারে চাকরিদের পুরো ধূলিসাৎ করলেন। আজকে তার বাড়িতে যাচ্ছে চাকরিহারারা, তিনি পরামর্শ দিচ্ছেন, বা অভিজিৎ গাঙ্গুলির মতো যে সমস্ত জাজ কোনো কথা না বলে সিঙ্গেল বেঞ্চে একদম খারিজ করে দিলেন, কারোর মতামত শুনলেন না, সরকারকেও সেভাবে সুযোগ দেওয়া হলো না। এটা কিন্তু আরও কি হয়ে গেছে, যাকে বলে কেচে গন্ডুস হয়ে গেছে, জটিল থেকে জটিলতর হয়ে গেছে। এই জন্য তাই জন্য 26,000 লোকের যা চাকরি চলে গেল শিক্ষকদের, তাদের সত্যি খুব চিন্তার কথা। স্বাভাবিক, যে কোনো মানুষের চাকরি চলে গেলে একটা অত্যন্ত অনিশ্চয়তা, একটা আর্থিক ব্যাপার আছে, ওর সঙ্গে একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে, ছেলে মেয়ে পড়াশোনা করছে, অনেকের লোন চলছে। কিন্তু এটাও তো ঠিক, আপনাকে বুঝতে হবে যে সুপ্রিম কোর্ট যদি কোনো নির্দেশ দিয়ে দেয়, সেটা রাজ্য সরকারকে মানতে বাধ্য। ভারতবর্ষের সমস্ত সরকার, সমস্ত মানুষ সুপ্রিম কোর্টের রায় মানতে বাধ্য। আপনি পছন্দ করুন বা না করুন, আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু আপনাকে মানতে হবে। এই পরিপ্রেক্ষিতে কিন্তু ওই 26,000 লোকের চাকরিটা বাতিলটা কিন্তু অবশ্যম্ভাবী। তবে কি উপায়টা হচ্ছে, এই সরকার কিন্তু রিভিউ পিটিশন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বসে নেই, তারা বড় বড় অ্যাডভোকেটকে দিয়ে তারা রিভিউ পিটিশন করেছে। কিন্তু এটা তো জানেন যে রিভিউ পিটিশন মানে হচ্ছে সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা, তারা নিজেদের মধ্যে আলোচনা করে এই কেসটাকে পুনর্বিবেচনা করতে পারেন, কিন্তু আবার নাও করতে পারেন। সবসময় দুটো সাইড থাকবে। সুতরাং আপনাকে লজিক্যাল হতে হবে, আর একটা পজিটিভ থাকতে হবে। কি করতে হবে? আপনাদের পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিতে হবে। এমনও হতে পারে 2-3 বছর পর পরীক্ষা দিয়ে আপনারা ধরুন 26,000-এর মধ্যে 10,000 পেয়ে গেলেন এবছর, পরের বছর 2,000 পেলে, এই করতে 2-4 বছরের মধ্যে হতে পারে যে 26,000 লোক আবার চাকরি পেয়ে যেতে পারে। কারণ তাদের যেহেতু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা বেশি পড়ানোর, সেই জন্য তারা কিন্তু কোনো ফ্রেশারের থেকে তারা কিন্তু অনেকটা অ্যাডভান্টেজে থাকবেন। এটা তো মানছেন যে একটা শিক্ষকের অভিজ্ঞতাটা বড় কথা।
সুতরাং সেই অভিজ্ঞতা লব্ধ হয়ে আপনাকে পজিটিভ হতে হবে, আর ঈশ্বরের প্রতি ভরসা রাখতে হবে, এবং সরকারের প্রতিও আপনাকে একটা আস্থা রাখতে হবে। কারণ সরকার কিন্তু আপনাদের মাইনে দিয়ে যাচ্ছেন এবং দিয়ে যাবেন, কিন্তু 31শে ডিসেম্বরের পরে কি হবে সেটা তো আমরা কেউ জানি না এখন। কিন্তু এটা ঠিক যে সুপ্রিম কোর্টের রায় যেমন আমরা মানতে বাধ্য, তেমনি রিভিউ পিটিশনও এমন হতে পারে যে আপনাদের ফেভারে যেতে পারে। কিন্তু যদি কোনো কারণে ফেভারে না যায়, তবে কিন্তু আপনারা দয়া করে পরীক্ষায় বসার চেষ্টা করুন। আপনারা একটু পড়াশোনা করুন, আপনাদের এক্সপিরিয়েন্স আছে। আমাদের মনে হয় নিশ্চয়ই আপনারা আপনার 26,000-এর মধ্যে হয়তো প্রথম বছর এত লোক হয়তো পেলেন না, এটা হতে পারে কিছু পেয়ে গেলেন, পরের বছর কিছু পেলেন, এরকম 3-4 বছরের মধ্যে আপনারা হয়তো আবার পুনরায় চাকরিতে বহাল হতে পারেন। সুতরাং এই রাস্তাটার কথা একটু বিবেচনা করবেন কাইন্ডলি। আপনারা জানি খুব অসুবিধার মধ্যে আছেন, কিন্তু আপনাদের ভবিষ্যৎ বলতে যেটা বোঝাচ্ছে, এইভাবে কিন্তু আপনাদের চাকরি আদায় করতে হবে, সৎ পথে, লিগ্যাল ওয়েতে। আদারওয়াইজ অন্য কোনো পথ কিন্তু আর খোলা নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।